নমস্কার, আমি সৃজা। আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, মানে সরস্বতী পুজোর এক্সটেন্ডেড পার্ট। আর এই সরস্বতী পুজোর এক্সটেন্ডেড পার্ট যখন আজকে, তখন শিক্ষা ব্যবস্থাটা, এ রাজ্যের, এ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলা উচিত বলে মনে হয়। আজকাল আমরা দেখি প্রায়শই অসংখ্য মানুষ কথায় কথায় বলেন যে মাদ্রাসা কেন থাকবে, এ রাজ্য থেকে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। মূলত বিজেপির যারা সমর্থক, আরএসএস এর যারা সমর্থক, তারা এটা বলেন যে মাদ্রাসা তুলে দেওয়া উচিত। আমি এই বিষয়টার সঙ্গে ওনাদের সঙ্গে আর কি বিষয়টাতে সহমত। এই প্রথম বিজেপির কোনো মতামতের সঙ্গে আমি সহমত হয়েছি। আমারও মনে হয় মাদ্রাসা তুলে দেওয়া উচিত, কিন্তু এ বিষয়ে আমি 3টে পয়েন্ট একটু বিশ্লেষণ করব। আমার প্রথম পয়েন্ট, মাদ্রাসা কেন তুলে দেওয়া উচিত? কারণ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা হয়, যদিও মাদ্রাসায় সম্পূর্ণভাবে ধর্মীয় শিক্ষা হয় না। দরকার পড়লে আপনারা একটুখানি মাদ্রাসার সিলেবাসটা দেখবেন, সেখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বা সিলেবাসের কোনো পার্থক্য নেই। বিজ্ঞান, অঙ্ক থেকে শুরু করে সাহিত্য যা যা মধ্যশিক্ষা পর্ষদে শেখানো হয় তাই ওখানে শেখানো হয়, শুধু পার্থক্য হচ্ছে এখানে ধর্ম শিক্ষাটা হয়। তাই বা কেন হবে? একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের ধর্ম শিক্ষা দেওয়া হবে? তাই আপনাদের সঙ্গে আমি সহমত যে হ্যাঁ, মাদ্রাসা তুলে দেওয়া উচিত। এমনিতেও মাদ্রাসা উঠে যাবেই আর কি, কারণ এবছর মানে এই যে কদিন আগে বাজেট হলো, সেখানে বাজেটে গোটা ভারতবর্ষের মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দেওয়া হয়েছে। 1 লাখ টাকা বাজেট করা হয়েছে গোটা ভারতবর্ষের এতগুলো মাদ্রাসার জন্য। যাই হোক, তো মাদ্রাসা তুলে দেওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি মাদ্রাসা তুলে দেওয়া উচিত বলে আপনারা দাবি করেন, তাহলে কেন রামকৃষ্ণ মিশন থাকবে? মাদ্রাসা যদি ইসলাম ধর্মের, মুসলিম ধর্মের প্রবর্তক হয়, তাহলে রামকৃষ্ণ মিশন তো একইভাবে হিন্দু ধর্মের প্রবর্তক। বিশেষ করে এখন রামকৃষ্ণ মিশন যেভাবে নিজেদেরকে হিন্দুত্বের পরাকাষ্ঠা হিসেবে তুলে ধরছে, সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন বন্ধের দাবি আপনারা কেন করছেন না? কোন রামকৃষ্ণ মিশন? সেই রামকৃষ্ণ মিশন যারা 15 বছর ধরে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নিজেদেরকে হিন্দু নয় এইটা প্রমাণ করার জন্য। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, তোমরা আসলেই হিন্দু। আসলে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের এখনো পর্যন্ত সর্বোচ্চ ন্যায়ালয়, তারপরে আর কোনো আইন আদালত নেই, তাই তারা থেমেছিল। তা না হলে হয়তো এখনো পর্যন্ত সেই চলতো আইন আদালতের ব্যাপারটা। যাই হোক, তো যে রামকৃষ্ণ মিশন নিজেদেরকে হিন্দু নয় প্রমাণ করতে 15 বছর লড়াই করেছিল, তারা এখন নিজেদেরকে হিন্দুত্বের পরাকাষ্ঠা হিসেবে তুলে ধরছে। তাই আপনারা যারা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য বলছেন, সঠিক বলছেন। সেকুলার ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে মাদ্রাসা থাকা উচিত নয়, তাহলে তারা বলুন যে রামকৃষ্ণ মিশনও থাকা উচিত নয়। এটা গেল আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমরা জানি ভারতবর্ষের চরিত্র বদলেছে 2014 সালের পর থেকে। মানে স্বাধীনতার পরে 67 বছর যে ভারতবর্ষ আমরা দেখে এসেছি, যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আমরা দেখে এসেছি 2014 সালের পর থেকে, সেই ভারতবর্ষের চরিত্র যে বদলে গেছে সেটা বলার অপেক্ষা রাখেন। আমরা দেখেছি কিভাবে এক টুকরো গোমাংস খাওয়ার জন্য সাবির আলীকে পিটিয়ে মারা হয়, অথচ ভারতবর্ষ গোমাংস রফতানিতে পৃথিবীতে শীর্ষে, এবং ভারতবর্ষের যে কোম্পানি সব থেকে বেশি গোমাংস রপ্তানি করে, সেই কোম্পানি মোদিজিকে, বিজেপিকে ভোটে লড়ার জন্য, লোকসভা ভোটে লড়ার জন্য ইলেকটোরাল বন্ডে পয়সা নিয়েছে। অর্থাৎ যে গোমাংস রফতানির টাকায় মোদিজি ভোট লড়ছেন, ভোট লড়ে জিতছেন, মানে কেঁদে কোকিয়ে জিতছেন আর কি, সেই গোমাংস এক টুকরো খাওয়ার জন্য এ রাজ্যের একজন ছেলেকে, সাবির আলীকে পিটিয়ে মারা হয়েছে। কয়েকদিন আগেই আমরা দেখেছি, জাস্ট 2-3 দিন আগে ইউসুফকে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ মব লিঞ্চিং, সংখ্যালঘুদের উপরে মব লিঞ্চিং প্রচণ্ডভাবে বেড়ে গেছে 2014 সালের পর থেকে। অবশ্য আমি সংখ্যালঘু কথাটা বলছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ধর্মের ভিত্তিতে কথা হচ্ছে তাই, কারণ ভারতবর্ষের দলিতদের অবস্থাও সংখ্যালঘুদের থেকে কিচ্ছু ভালো নয়। এখানে দলিতদেরও ঠিক এইভাবেই পিটিয়ে মারা হয়, কুপিয়ে মারা হয় প্রতিদিন। যাই হোক, সেটা অন্য অনেক ভিডিওয়ে আমি আলোচনা করেছি, আগামীতেও হয়তো করব, কিন্তু এই মুহূর্তে আমরা মাদ্রাসা নিয়ে কথা বলছি। তো ভারতবর্ষের চরিত্র বদলে গেছে। আমরা দেখেছি কিভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে বাচ্চাদেরকে, মানে সংখ্যালঘু বাচ্চাদেরকে চড় মারা হচ্ছে। টিচার, শিক্ষক বা শিক্ষিকা, তিনি বলছেন প্রতিটা বাচ্চাকে, একজন বাচ্চার গালে চড় মারতে, কেননা সে সংখ্যালঘু।
আমরা দেখেছি কিভাবে সংখ্যালঘুদের বাচ্চাদের দিয়ে জোর করিয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে, প্রত্যেক দিন আমরা দেখতে পাই এগুলো। তো তারপরে দাঁড়িয়ে আপনি যদি বলেন মাদ্রাসা তুলে দিতে, তাহলে এই যে বাচ্চাগুলো, যে সংখ্যালঘুদের বাচ্চারা ওই মাদ্রাসায় পড়াশোনা করে, তারা কোথায় যাবে? তারা তো অবভিয়াসলি স্কুলে যাবে। যদিও পশ্চিমবঙ্গের স্কুলের যা অবস্থা, সরকারি স্কুলের যা অবস্থা, সেখানে আর যাওয়ার মতন অবস্থা কিছু নেই, অন্যান্য রাজ্যে হতে পারে, তো যাবে। তো সেক্ষেত্রে আপনি আমাকে অ্যাসিওরেন্স দিন যে এই যে বাচ্চাগুলো যাবে, আপনার বাচ্চার পাশে বসে পড়বে, তারা কি সঠিক সম্মান, যে সম্মান আপনার বাচ্চা পায়, সঠিক যত্ন, সঠিক কেয়ার যা আপনার বাচ্চা পায়, মানে আপনারা যারা মাদ্রাসা তুলে দেওয়ার জন্য প্রত্যেক দিন ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়, সেই একই সম্মান পাবে তো? সেই একই ভালোবাসা, সেই একই শিক্ষা, একই রকমভাবে একই কেয়ার পাবে তো? আমি আজকে আমার নিজের প্রোফাইলে শেয়ার করেছি, সেখানে দেখছি একটি গ্রুপে একজন লিখেছেন যে মুসলিম ছাত্রছাত্রীরা বাড়ি ভাড়া নিতে এসেছিল বলে উনি বাড়ি ভাড়া দেননি, এবং সেখানকার কমেন্ট সেকশন দেখলে ভয় লেগে যাবে রীতিমতো। সেখানে অসংখ্য মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছেন, প্রেজ করছেন, কেন না উনি মুসলিমদের বাড়ি ভাড়া দেননি। তো এই অবস্থা এই মুহূর্তে ভারতবর্ষের, এই অবস্থা এই মুহূর্তে আমার পশ্চিমবঙ্গের। তো এখানে দাঁড়িয়ে মাদ্রাসা যদি তুলে দেওয়া হয়, তাহলে ওই সংখ্যালঘুর বাচ্চারা আপনার বাচ্চার সঙ্গে পড়বে। তখন আপনি এই দায়িত্ব নিচ্ছেন তো যে ওই একটা বাচ্চাও নির্যাতনের শিকার হবে না? কারণ এই হ্যারাসমেন্টগুলো, এই নির্যাতনগুলো, এই আক্রমণগুলো শিশু মনে ভীষণভাবে প্রভাব ফেলে। এই বাচ্চাটাই কিন্তু বড় হয়ে প্রবলভাবে হিন্দু বিদ্বেষী হতে পারে। তখন তো আবার আপনি তাকে সন্ত্রাসবাদী, জঙ্গি এগুলো বলবেন, তাই না? কিন্তু আপনি হিসেব রাখবেন না যে আপনি মাদ্রাসা তুলে দিতে বলেছিলেন, তাই ওই বাচ্চা আপনার বাচ্চার পাশে বসে পড়ছিল, আপনি সহ্য করতে পারেননি, তাই হ্যারাস করেছেন, তাই নির্যাতন করেছেন একটা বাচ্চাকে। তখন তো আপনি ভুলে যাবেন সেটা। তখন বলবেন মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই সন্ত্রাসবাদী, এগুলো বলবেন। তাই আপনি যতবার মাদ্রাসা তুলে দিতে বলবেন, ততবার আগে অ্যাসিওরেন্স দেবেন এবং সেটা প্রমাণ করবেন যে কোনো একটা মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চা যেন হ্যারাস না হয় আপনার বাচ্চার পাশে বসে পড়লে, এবং তারা যেন এই যে মাথার ছাদ যেটা দেওয়া হয়নি বলে লোকজন প্রেজ করছে, সেই মাথার ছাদ খুঁজে পায়। যতক্ষণ না আপনি এই অ্যাসিওরেন্স দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত মাদ্রাসা তুলে দেওয়ার কথা বলবেন না। কারণ মাদ্রাসা তুলে দেওয়ার কথা বলার অধিকার আপনার নেই, কারণ আপনি দায়িত্ব নিতে পারবেন না। তাই আপনি যেটা দায়িত্ব নিতে পারবেন না, সেটা সম্পর্কে কথা বলবেন না। এবার আসি আমার 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ভারতবর্ষের এমন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে বা পৌঁছেছে প্রথম থেকেই, যে সেখানে যে শিক্ষা ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের, ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামাঞ্চলের 2/3 গ্রামাঞ্চল দাঁড়িয়ে রয়েছে এই মাদ্রাসা শিক্ষার উপরে ভিত্তি করে। এরকম অসংখ্য প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে যেখানে শিক্ষা ব্যবস্থার আলোই পৌঁছয়নি, সরকার সেখানে শিক্ষা ব্যবস্থার কোনো আলোই পৌঁছতে পারেনি। অর্থাৎ এই মাদ্রাসা না থাকলে এই বাচ্চাদের অক্ষর জ্ঞান পর্যন্ত হতো না, তারা মিনিমাম যে বেসিক পড়াশোনাটুকু সেইটুকু পর্যন্ত শিখতে পারতো না। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার মানে আপনি তো শহরে বসে ফেসবুকে পোস্ট করেন, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আপনি যে ধর্মের বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়ে আপনার সঙ্গে আমি একমত, কারণ ধর্ম শিক্ষাটা সত্যি এতটুকু বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু কি করা যাবে, প্রথম থেকেই ভারতবর্ষে প্রথম থেকেই ধর্মের হাত ধরে এভাবেই শিক্ষা ব্যবস্থা এসেছে। আমরা দেখেছি কিভাবে চার্চে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি মৌলবীদের হাত ধরে শিক্ষা ব্যবস্থা হয়েছে। এটা হয়েছে ভারতবর্ষে, কিন্তু সঠিক ধর্ম শিক্ষা দেওয়া উচিত নয়। কিন্তু এর বিকল্প ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আর কোনো উপায় নেই। আর ধর্মশিক্ষা দেওয়া হলেই যে এই যে মাদ্রাসা মানেই সেখান থেকে জঙ্গি বেরোয়, এই যে আপনাদের একটা মানসিকতা, এবং আপনারা বলেন, সোচ্চারে বলেন যে ওটা নাকি জঙ্গি তৈরির আঁতুর ঘর। কে বলেছে আপনাদের মাদ্রাসা মানেই জঙ্গি তৈরির আঁতুর ঘর? রাজা রামমোহন রায় তিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলেন, তিনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন, এটা তো আপনারা অনেকেই জানেন। ফার্সি ভাষাটা তো সেই সময় দরকার ছিল, কারণ আইন আদালত প্রসেসটাই ভারতবর্ষে নিয়ে এসেছে ফার্সিরা। তার আগে পর্যন্ত আমাদের বিনিময় প্রথায় কাজ হতো, এই জন্য আমাদের আইন আদালতের যে সমস্ত শব্দ সেগুলো প্রায় সবই ফার্সি। আদালত,
মোকদ্দমা, দলিল, পর্চা, এগুলো সমস্ত ফার্সি ভাষা। কারণ ফার্সিরাই প্রথম প্রপার আদালত এবং বিচার ব্যবস্থার সিস্টেমটা ভারতবর্ষে নিয়ে এসেছিল। পরবর্তীতে ব্রিটিশ ভারতবর্ষেও দীর্ঘদিন ফার্সি ভাষায় কাজ হয়েছে, তখনও পর্যন্ত ইংলিশ ভাষায় কাজ হতো না, পরবর্তীতে হয়েছিল। কিন্তু শুরুতে ফার্সি ভাষাতেই আইন আদালতের বিষয়টা করা হতো, কাজটা দেখা হতো, এবং সেটা করতেন রাজা রামমোহন রায়। এবং উনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন, তার জন্য আমরা অনেকেই বলি উনি পণ্ডিত ছিলেন ফার্সি ভাষায়। কিন্তু এই ফার্সি ভাষা উনি শিখলেন কোথা থেকে? উনি শিখেছিলেন মাদ্রাসা থেকে। তাই ফার্সি মানেই, মাফ করবেন, মাদ্রাসা মানেই সবাই জঙ্গি হয় না। আপনারা অনেকেই মতুয়াদের নাম জানেন, কারণ স্বাভাবিক, আপনাদের দাদা দিদিদের এখন ভোট ব্যাংক মতুয়া। এই মতুয়াদের বড় মা যিনি মারা গেলেন কয়েক বছর আগে, তখন মমতা ব্যানার্জি গান স্যালুটও দিয়েছিলেন। আজকাল মতুয়াদের শুধু ভোট ব্যাংক নয়, মতুয়াদের কাছ থেকে তো রীতিমতন বিধায়ক সাংসদ খুঁজে নিয়ে আসেন আপনার দাদা দিদিরা। তো এই যে মতুয়ারা, এই যে মতুয়াদের মাথায় তুলে রাখে আপনাদের দাদা দিদিরা, এই মতুয়াদের সমাজের প্রতিষ্ঠাতা হরিচাঁদ গুরুচাঁদ, তারা মাদ্রাসা শিক্ষার প্রবর্তন করেছিলেন। আমরা বিদ্যাসাগরকে প্রেইজ করি, আমরা বিদ্যাসাগরকে নিয়ে কথা বলি, কোনো ডাউট নেই উনি শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছেন বিদ্যাসাগর, তার কোনো তুলনা হয় না। কিন্তু উনি যে ভূমিকাটা নিয়েছিলেন সেটা মূলত এলিট শ্রেণীর জন্য, সেটা মূলত আপার ক্লাসের জন্য। উনি একটা সংস্কৃত কলেজ খুলেছিলেন, সেখানে চেষ্টা করেছিলেন সব জাতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু করে উঠতে পারেননি, এতটাই সমালোচিত হয়েছিলেন। এটাতে ওনার কিছু করার নেই, ওনার দোষ ছিল না। আপনাদের আপার ক্লাস যারা এখন উন্নাসিকভাবে বলেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, তারাই বিদ্যাসাগরকে এই কাজটা করতে দেননি। তো বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থার প্রসার করেছিলেন সেটা মূলত আপার ক্লাসের জন্য, কিন্তু নিচু তলার মানুষের জন্য, নিচু শ্রেণীর মানুষের জন্য শিক্ষার প্রসার সেটা করেছিলেন অবশ্যই হরিচাঁদ এবং গুরুচাঁদ, এবং সেটা করেছিলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমরা সাবিত্রীবাই ফুলের কথা সকলেই জানি, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের কথা কেউ আলোচনাই করি না। এই হরিচাঁদ গুরুচাঁদরা না থাকলে, তারা এইভাবে মাদ্রাসা শিক্ষার প্রবর্তন সেই সময় ব্রিটিশ ভারতে না করলে, অসংখ্য মানুষ, অসংখ্য বাচ্চা, নিচু শ্রেণীর মানুষ, নিচু তলার বাচ্চারা, মানে জাতের ভিত্তিতে নিচু তলার বাচ্চারা শিক্ষার আলোটুকু পর্যন্ত দেখতে পারতো না। তাই মাদ্রাসা শিক্ষা মানেই সেটা জঙ্গি তৈরির আঁতুর ঘর নয়। মাদ্রাসার সিলেবাস চেক করবেন, আপনাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যা শেখায় সেখানে তাই শেখানো হয়, শুধু এক্সট্রা শেখানো হয় ধর্মশিক্ষাটা। কিন্তু সেই ধর্মশিক্ষা শিক্ষিত হওয়ার পরেও মাদ্রাসা থেকে পাশ করে অসংখ্য মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সমাজের মূল স্রোতের যে সমস্ত অথেন্টিক পেশা রয়েছে, উঁচু শ্রেণীর মানুষের পেশা রয়েছে, সেখানেও প্রবেশ করছেন। তাই যতবার বলবেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, ততবার মাথায় রাখবেন আপনাকে কিন্তু এই এতগুলো দায়িত্ব নিতে হবে। এই এতগুলো দায়িত্ব যেদিন নিতে পারবেন সেই দিনই বলবেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, এবং যতবার বলবেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত ততবার কিন্তু বলবেন যে রামকৃষ্ণ মিশনও বন্ধ করে দেওয়া উচিত। আমরা চাই ধর্মের ভিত্তিতে নয়, ধর্ম নিরপেক্ষভাবে মানুষের শিক্ষা হোক, বাচ্চাদের শিক্ষা হোক, কিন্তু সেটার ব্যবস্থা আগে করুন, তারপর বন্ধ করার কথা বলুন।